তো হ্যালো ফ্রেন্ডস, আজকে আমরা ম্যাক্সিমাম মিনিমার যে বাকি কোশ্চেনগুলো আছে মার্ক ফোরের সেগুলো শুরু করব। মার্ক ফোরের ডিফিকাল্ট কোশ্চেন, একটু ডিফিকাল্ট কিন্তু খুব সহজ যদিও আমি করে করে দিচ্ছি তোমাদেরকে। ওকে, সো তোমরা ভিডিওগুলি ফলো করো, অবশ্যই বেনিফিট পাবে। আজকে আমরা মার্ক ফোরের যে 14 থেকে সম্ভবত 14 থেকে আমরা শুরু করব। ওকে, সো যারা যারা প্রিভিয়াস ভিডিওগুলি দেখেনি ম্যাক্সিমাম মিনিমার, আমি ম্যাক্সিমাম মিনিমা কি ইন ডিটেল বুঝিয়েছি তোমাদের। প্রথম ভিডিওটি দেখো, যদি ম্যাক্সিমাম মিনিমাম সম্পর্কে কনফিউশন থাকে তাহলে প্রথম ভিডিওটি দেখো, আর কোশ্চেন সলভ করতে চাইলে দ্বিতীয় ভিডিও থেকে স্টার্ট করতে পারো। ওকে, ভিডিওগুলি ফলো করো, অবশ্যই বেনিফিট পাবে। আমি খুব সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করেছি। ওকে, সো তোমরা ভিডিওগুলি ফলো করো। আজকে আমরা মার্ক ফোরের 14 থেকে সম্ভবত শুরু করব। ওকে, তাহলে এই চ্যানেলে আর কেউ যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি তো প্রেস করে রাখো। তোমাদের জন্য আমি ডেইলি বেসিস ক্লাস 12 ম্যাথমেটিক্সের ভিডিও আপলোড করছি। ওকে, ভিডিওগুলি শেয়ার করো তোমাদের বন্ধু বান্ধবীদের সঙ্গে। ওকে, তো আজকে আমরা 14 থেকে শুরু করবো। ওকে, আর আমি বেশি কিছু বলবো না, সো ডাইরেক্ট আমরা প্রবলেম স্টার্ট করবো। ওকে, সো তোমরা খাতা কলম বের করো, সামনে তো মোবাইল থাকবে এবং তোমরা আমার সঙ্গে সঙ্গে সলভ করো। ওকে, তাহলে দেখো আজকে আমরা তাহলে 14 না 15 থেকে শুরু করব। 14 নম্বরটা আমাদের হয়ে গেছে, 15 থেকে শুরু করব। দেখো 15 নম্বরটা ভালো অঙ্ক। দেখো পড়ো কি বলছে। একটি ত্রিভুজের পরিসীমা 8 সেমি, পরিসীমা মানে কি তিনটা বাহুর যোগফল 8 সেমি বলছে, একটি বাহু 3 সেমি বলেছে, এবং আবার বলছে ত্রিভুজটির চরম ক্ষেত্রফলের জন্য অপর বাহু দুটির দৈর্ঘ্য নির্ণয় করো। আমরা জানি না এটা কি ত্রিভুজ, তাহলে আমাদের জেনারেল যে ফর্ম ত্রিভুজটা নিতে লাগে, অর্থাৎ তিনটা বাহুই আলাদা রকম নিতে লাগবে, এবং ওই রকমের ত্রিভুজের ক্ষেত্রে ভীষণ বাহু ত্রিভুজ ধরো, ওই ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র আমরা কি জানি। তাহলে 15 নম্বরটা, তাই তো ধরি ত্রিভুজের বাহুগুলি হলো এ বি ও সি। ওকে, এ বি। এখন আবার ধরি, আবার একটি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, কি বলছে যে একটি বাহু 3 সেমি। এখন এ বি সি এবং কি এ ইজ ইকাল টু 3 ধরলাম। ওকে, এবং আবার আবার কি বলছে পরিসীমা ত্রিভুজের, আবার ত্রিভুজের অর্ধ পরিসীমা অর্ধ পরিসীমা এস ধরি। তো আবার ত্রিভুজের অর্ধ পরিসীমা এস হলে কি দেওয়া আছে অ্যাকর্ডিং টু কোশ্চেন অর্ধ পরিসীমা এস ইজ ইকুয়াল টু এ প্লাস বি প্লাস সি বাই 2, তাই না? আবার এস ইজ ইকুয়াল টু এ প্লাস বি প্লাস সি, অর্থাৎ তিনটা বাহুর যোগফল। এখানে 8 দেওয়া আছে, তাহলে এখানে আমরা ডাইরেক্ট 8 বসাবো বাই 2। সুতরাং এস ইজ ইকুয়াল টু আমরা কি পেলাম 4। আবার সুতরাং ত্রিভুজের ক্ষেত্রফল হবে ক্ষেত্রফল এ হলে এ ইজ ইকুয়াল টু আমরা কি লিখবো, দেখো ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি, এস অর্ধ পরিসীমা এস মাইনাস এ এস মাইনাস বি এস মাইনাস সি, তাই না? সবাই জানি এটা ত্রিভুজের ক্ষেত্রফল ক্ষেত্রফলের মানে ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র। এখন দেখো আমাদের কি কি দেওয়া আছে, এ প্লাস বি প্লাস সির মান, এস এর মান 4 এবং এ প্লাস বি প্লাস সির মান 8 দেওয়া আছে। আবার এইখানে লিখি, এবং এটার মান অর, এটা তো এ ইজ ইকাল টু 3 অর এ প্লাস বি প্লাস সি ইজ ইকাল টু কি দেওয়া আছে 8। এখান থেকে যেহেতু এ 3, তাহলে বি প্লাস সি ইজ ইকাল টু 8 মাইনাস 3 ইজ ইকাল টু 5, তাহলে বি প্লাস সি ইজ ইকাল টু 5, তাই না? বি প্লাস সি 5, কিন্তু এবার বি প্লাস সি 5। এখন সুতরাং এখান থেকে কি লেখা যায়, এ ইজ ইকাল টু এস এর মান আমরা জানি, এস এর মান কি ফাইন্ড করলাম 4
4 মাইনাস 3 এর মান 3, এস এর মান 4 এ, বির মান জানি না, সির মান এস এর মান 4, সির মান সি থাকুক। ওকে, পরে বসাবো আমরা। সুতরাং আমরা কি পাচ্ছি, স্কোয়ার ইজ ইকাল টু, এখানে দেখো 4 1 হবে, 4 ইন্টু 4 মাইনাস বি 4 মাইনাস সি, তাই না? এখন দেখো এটা পেলাম, ওর স্কোয়ার ইজ ইকাল টু 4 4 এ থাকলো 4 মাইনাস বি, এখানে 4 মাইনাস সির জায়গায় আমরা কি বসাবো দেখো, 4 সির জায়গায় আমরা কি বসাবো দেখো, সি ইজ ইকাল টু কি লেখা যায়, 5 মাইনাস বি, তাহলে সির জায়গায় আমরা কি বসাবো, 5 মাইনাস বি। ওকে, যেহেতু কি বি প্লাস সি ইজ ইকাল টু 5, তাই এটা বসালাম। তাহলে এখান থেকে কি লেখা যায় দেখো, এ স্কোয়ার ইজ ইকাল টু 4 মাইনাস বি, এখানে কি হবে দেখো, 4 থেকে মাইনাস 5 গেলে মাইনাস 1, আর এখানে মাইনাস মাইনাস প্লাস বি মাইনাস 1, এটা পাবো। ওকে, এখন কি করব আমরা, এটাকে দেখো এখন কি করব, সিম্পল গুণ করে দাও। স্কোয়ার ইজ ইকাল টু কি পাচ্ছি, 4 থাকলো, এখানে 4b মাইনাস 4 মাইনাস বি স্কোয়ার মাইনাস প্লাস বি, তাই না? তাহলে স্কোয়ার ইজ ইকাল টু কি পাচ্ছি, 4 4এই থাকুক, 5b মাইনাস 4 মাইনাস বি স্কোয়ার। সুতরাং এখন দেখো এটা ডিফারেন্সিয়েশন, এখন কি বলছে, ক্ষেত্রফলের মান চরম হবে, এবং এ ইজ ইকাল টু আন্ডার দি রুট, এটা 4 ইন্টু 5b মাইনাস 4 মাইনাস বি স্কোয়ার, এবং ক্ষেত্রফলের মান চরম হবে যখন, এখানে কোশ্চেন পড়ো এখন কি বলছে দেখো, বলছে যে ত্রিভুজের চরম ক্ষেত্রফলের জন্য অপর বাহু দুটি নির্ণয় করো। চরম মানে কি, আমাদের ডিওয়াই বাই ডিএক্স বা সামথিং কিছু ডিফারেন্সিয়েশন করে পাবো, এটা যে ফাংশনটা পেলাম এটা ডিফারেন্সিয়েশন করার পরে ওটাকে 0 করলে চরম অথবা অবমান পাবো আমরা। ওকে, 0 করলে ডিফারেন্সিয়েশন করে, এবং চরম অবম আমরা কি পাবো সেটা জানি না, কিন্তু এখানে কোশ্চেনে বলে দিচ্ছে, কনসিডার করে দিচ্ছে যে ডিফারেন্সিয়েশন করলেই আমরা চরম মান পাবো, তাহলে আমাদের আলাদাভাবে লেখার কোনো দরকার, মানে ডাবল ডিফারেন্সিয়েশন করার দরকার নাই। তাহলে এটা ডিফারেন্সিয়েশন করে 0 করলে আমরা ওটাতেই চরম মান পাবো কোশ্চেন অনুসারে। তাহলে অ্যাকর্ডিং টু কোশ্চেন, আবার অ্যাকর্ডিং টু কোশ্চেন ডি স্কোয়ার বাই ডিবি ডিফারেন্সিয়েশন করে দাও, কি হবে, 4 4এই থাকলো, এখানে 5 এর ডিফারেন্সিয়েশন 5 মাইনাস 0 কনস্ট্যান্ট, আর বি স্কোয়ারের ডিফারেন্সিয়েশন মাইনাস 2b, তাই না? তাহলে সুতরাং আমরা কি পাবো, ডি স্কোয়ার বাই ডিবি ইজ ইকাল টু 0 পাবো। এখান থেকে আমরা কি লিখতে পারি দেখো, 4 5 মাইনাস 2b ইজ ইকাল টু 0, বা এখান থেকে কি পাওয়া যায়, b ইজ ইকাল টু 5/2, তাই না? তোমরা বলবে এখানে এ শুধু তো ডিফারেন্সিয়েশন করতে পারতাম, স্কোয়ারের কেন করলাম? এখন দেখো এ আর স্কোয়ার একই, অর্থাৎ স্কোয়ারের পরিবর্তন সরল সম্পর্কে হলে এর পরিবর্তন ওই সরল সম্পর্কেই হবে। ওকে, অর্থাৎ প্রপোর্শনাল, স্কোয়ার আর এ একে অপরের সঙ্গে প্রপোর্শনাল, তাই আমরা স্কোয়ারের ডিফারেন্সিয়েশনে করে দিলাম একবারে, স্কোয়ারকে আলাদা একটা ফাংশন কনসিডার করলাম। ওকে, বোঝা গেল? তোমরা এইভাবেও করতে পারো, এটাকে আন্ডার এ শুধুমাত্র এরও ডিফারেন্সিয়েশন করতে পারো, এ ইজ ইকাল টু আন্ডার দি রুট 4 যেটা কোয়ান্টিটি আছে সেটা তোমরা ডিফারেন্সিয়েশন করে দেখবে ওই একই আসবে, অর্থাৎ এইখানে আলাদাভাবে নিচে একটা 2 টাইমস অফ এই কোয়ান্টিটিটা, উপরে এই ডিফারেন্সিয়েশনটাই পাবো, আর নিচের যে টার্মটা থাকবে ওটা তো ক্যান্সেল আউটই হয়ে যাবে, সমান সমান যেহেতু 0 করবো, শুধু উপরটাই বাঁচবে, তাহলে আমাদের কোনো ফায়দা হলো না। অর্থাৎ এইভাবে আমরা ডাইরেক্ট ডিফারেন্সিয়েশন করবো, তাহলেই হয়ে যাবে। তোমরা লিখে দেবে যে স্কোয়ার ইজ ইকাল টু, এইভাবেও লিখতে পারো, স্কোয়ার ইজ ইকাল টু কে এ। ওকে, প্রপোর্শনাল, অর্থাৎ স্কোয়ার আর একেবারের সঙ্গে প্রপোর্শনাল। ওকে, বুঝা গেল? তাহলে বি ইজ ইকাল টু 5/2 পেলাম, অর্থাৎ চরম মান, যখন চরম মান হবে, চরম মানের জন্য আমাদের এটাকে 0 করতেই লাগবে ডিফারেন্সিয়েশন করে। তাহলে 0 করে আমরা কি পেলাম, বির মান 5/2। এখন বির মান 5/2 হলে আমরা এর মান কি পাবো, এখানে সরি এর মান জানা আছে আমাদের 3, আর সির মান কি পাবো, 5/2 মাইনাস সি। তাহলে और যেহেতু সি ইজ ইকাল টু 5 মাইনাস বি, সুতরাং সি ইজ ইকাল টু কি পেলাম, 5 মাইনাস 5/2, তাই না? এখান থেকে আমরা সি কি ফাইন্ড করব, 2 মাইনাস 10 মাইনাস 5 অর্থাৎ 5, সুতরাং আমরা কি পেলাম
b is equal to c is equal to 5/2 or a is equal to 3। অর্থাৎ বাহুগুলির দৈর্ঘ্য কি হলো, আমাদের কি ফাইন্ড করতে বলছে, বাহু দুটির দৈর্ঘ্য নির্ণয় করো। চরম ক্ষেত্রফলের জন্য বাহু দুটির দৈর্ঘ্য নির্ণয় করো। সুতরাং ত্রিভুজের চরম ক্ষেত্রফলের জন্য লেখো, সুতরাং ত্রিভুজের চরম ক্ষেত্রফলের জন্য বাহু দুটির দৈর্ঘ্য হবে, অপর বাহু দুটির দৈর্ঘ্য হবে, অপর বাহু দুটির দৈর্ঘ্য হবে 5/2। ওকে, একক লিখে দাও। বোঝা গেল? তাহলে বোঝা গেল তো, খুবই সহজ। তারপরে দেখো, একটি মুদ্রিত পৃষ্ঠার মুদ্রিত অংশের ক্ষেত্রফল 96 বর্গ সেমি। ওকে, মুদ্রিত পৃষ্ঠের 96 এবং অপর নিচে মার্জিন 1.5 সেমি, দুই পাশে মার্জিন 1 সেমি শর্ত সহ মেনে ক্ষুদ্রতম পৃষ্ঠার দৈর্ঘ্য প্রস্থ নির্ণয় করো। কি বলছি দেখো, 16 নম্বরটা আমাদের দরকার নাই, এটা আমরা পরে চেষ্টা করব, মানে এটা খুব ব্রেন খাটাইতে লাগবে তোমাদের, তোমরা চেষ্টা করো। এটা পরীক্ষায় আসে না সাধারণত এগুলো টাইপের অঙ্ক। এই 15 নম্বরটা ভালো অঙ্ক ছিল, যেমন সব অঙ্ক করলে তো আর হবে না, এটা আমরা পরে চেষ্টা করব। দেখো এটা সহজ আছে যদিও, তোমরা চেষ্টা করো, না হলে আমি করিয়ে দেবো, চিন্তার কোনো কারণ নাই। ওকে, আমরা 17 নম্বরটাও করি। 17 নম্বরটাও যদিও সহজ, তবু 17 নম্বরটা দেখো কি বলছে, এটা পরে করব আমরা, চিন্তার কোনো কারণ নাই। একটি কণাকে ইউ বেগে অনুভূমিকের সঙ্গে এ কোণে পদক্ষেপ করা হয়। টি সময়ের কণার উচ্চতা বলছে, টি সময় কণার উচ্চতা ধরলাম, উচ্চতা এইচ ইজ ইকুয়াল টু এই যে এই টার্ম পুরোটা হয়, তাহলে জি ধ্রুবক বলছে উচ্চতা এবং উচ্চতা পৌঁছানোর সময় নির্ণয়, তবে কণার বৃহত্তম উচ্চতা এবং উচ্চতায় পৌঁছানোর সময় নির্ণয় করো। যেমন এই অঙ্কটা ভালো আছে একটু। 17 নম্বরটা দেখো কি বলছে, ধরি কণাটি ইউ বেগে অনুভূমিকের সঙ্গে আলফা কোণে বলছি অ্যাঙ্গেল, ওকে, কোণে পদক্ষেপ করা হয় এবং টি সময়ে কণার উচ্চতা, ধরি টি সময়ে কণার উচ্চতা এইচ হলে, তাহলে দেখো 17 নম্বরটা কিন্তু টি সময়ে কণার উচ্চতা এইচ হলে এইচ ইজ ইকুয়াল টু কি দেওয়া আছে, যেটা দেওয়া আছে সেটা ইউ সাইন আলফা টি মাইনাস টাইমস অফ হাফ অফ জিটি স্কোয়ার, এটাই দেওয়া আছে দেখো, মাইনাস টাইমস অফ হাফ অফ জিটি স্কোয়ার। ওকে, এখন কি বলছে তারপর, তবে কণার বৃহত্তম উচ্চতায় এবং ওই উচ্চতায় পৌঁছানোর সময় নির্ণয় করো। তবে কণার বৃহত্তম উচ্চতা এবং ওই উচ্চতায় পৌঁছানোর সময় নির্ণয় করো। উচ্চতা বের করতে বলছে বৃহত্তম, এবং ওই উচ্চতার সময়, ওই উচ্চতায় পৌঁছানোর সময় নির্ণয় করতে বলছে। ওকে, ভালো অঙ্ক। তাহলে এখানে দেখো কয়টা ভেরিয়েবল আসছে আমাদের, বৃহত্তম উচ্চতায় জি তো কনস্ট্যান্ট, এখানে শুধু আছে ইউটা কি, এখানে প্রাথমিক বেগ। এখানে কি বলছে দেখো, একটি কণাকে ইউ বেগে অনুভূমিকের সঙ্গে আলফা কোণে পদক্ষেপ করা হলো। ইউ বেগে, ইউটা বেগ, এখানে ইউ ভেরিয়েবল আর টি ভেরিয়েবল। ওকে, আলফা তো কনস্ট্যান্ট থাকবে যেহেতু আলফা অ্যাঙ্গেলে বলছে, অনুভূমিকের সঙ্গে আলফা কোণে পদক্ষেপ করা হয়, আলফা কনস্ট্যান্ট। তাহলে দেখো এইখানে উচ্চতা ইজ ইকুয়াল টু এটা দেওয়া আছে, আমরা কি বের করলাম, তাহলে টি সময় কণার উচ্চতা এইচ হলে এইচ ইজ ইকুয়াল টু যে টার্মটা দেওয়া আছে সেটা। এখন বলছে কোশ্চেনটা পড়ো, এখন জি ধ্রুবক জানি আমরা, তবে কণার বৃহত্তম উচ্চতা এবং ওই উচ্চতায় পৌঁছানোর সময় নির্ণয় করো। বৃহত্তম উচ্চতা বলছে, এখানে দেখো ইউ আমাদের কনস্ট্যান্ট থাকবে, তাহলে বৃহত্তম উচ্চতা বলছে ইউ সাইন আলফা, এই পুরো টার্মটা ধ্রুবক, জি ধ্রুবক, শুধু টিটা ভেরিয়েবল। তাহলে বৃহত্তম উচ্চতা বের করতে বলছে, এবং বৃহত্তম উচ্চতা তখনই পাবো আমরা যখন dh/dt ইজ ইকুয়াল টু 0 হবে, তাই না? এখানে টি ভেরিয়েবল, টি কি উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে টি চেঞ্জ হতে থাকবে, তার সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তন হবে না এইচ এর মান, অর্থাৎ এখানে টি আর এইচ ভেরিয়েবল, তাহলে
অ্যাকর্ডিং টু কোশ্চেন আমাদের কি করতে লাগবে, ডিএস বাই ডিটি ফর ম্যাক্সিমাম মিনিমার জন্য, অর্থাৎ বৃহত্তম উচ্চতার জন্য ডিএস বাই ডিটি করতে লাগবে, যেটা আমরা পাবো ইউ সাইন আলফা মাইনাস এটা ডিফারেন্সিয়েট হাফ অফ জি কনস্ট্যান্ট টি স্কোয়ারের ডিফারেন্সিয়েশন টু ক্যান্সেল আউট। তাহলে সুতরাং আমরা কি পাবো, ডিএস বাই ডিটি জিরো করতে লাগবে, যেহেতু ডিএস বাই ডিটি জিরো ফর ম্যাক্সিমা মিনিমার জন্য, ফর ম্যাক্সিমা আর মিনিমা ম্যাক্স, ফর ম্যাক্স যেহেতু কোশ্চেন অনুসারে ফর ম্যাক্সিমের জন্য। সুতরাং এখান থেকে আমরা কি পাবো, ইউ সাইন আলফা মাইনাস জিটি ইজ ইকাল টু জিরো, অর্থাৎ বৃহত্তম উচ্চতা যখন পৌঁছবে তখন এটা পাবো আমরা। তাহলে ইউ সাইন আলফা আমরা কি পেলাম, ইজ ইকাল টু জিটি, অর্থাৎ বৃহত্তম উচ্চতা পৌঁছানোর জন্য আমাদের টি ইজ ইকাল টু কি পাবো, ইউ সাইন আলফা বাই জি। ওকে, খুবই সহজ। অর্থাৎ যখন বৃহত্তম উচ্চতায় পৌঁছাবো তখন টি ইজ ইকাল টু ইউ সাইন আলফা জি। এটাকে আলাদাভাবেও করতে পারো তোমরা, অর্থাৎ তোমরা 11-এ জানি না একটা চ্যাপ্টার আছে, চ্যাপ্টারটা আমার মনে আসতেছে না, কি একটা চ্যাপ্টার আছে, কি চ্যাপ্টার, ফিজিক্সের সম্ভব, ফিজিক্সের, হ্যাঁ প্রাস। ওকে, প্রাসে কিন্তু আছে, প্রাসে আমরা শিখছিলাম। অর্থাৎ এটা যদি এখানে দেখাই দিই, এইভাবে একটা কণাকে ছোড়া হয়, অর্থাৎ আলফা অ্যাঙ্গেলে প্যারাবোলিক পাথ নেয়, আলফা অ্যাঙ্গেলে কণা ইউ বুকে যদি ছোড়া হয়, এইদিকে যায় ইউ সাইন আলফা ভার্টিক্যালি, আর হরাইজন্টালি যায় ইউ কস আলফা। এটা কনস্ট্যান্ট থাকে, আর একটা ভেরিয়েবল, যেহেতু জি আছে নিচে জি আছে, এটা কনস্ট্যান্ট সমবেগে যাবে, আর এটা ভেরিয়েবল। উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে এটা জির মান বৃদ্ধি পেতে থাকে এবং ভেক্টর হ্রাস পেতে থাকে। একটা সময়ে ইউ সাইন আলফা জিরো হয়ে যায়। কোন সময়ে জিরো হয়, মানে কোন উচ্চতায় জিরো হয়, সেটা আমরা কিভাবে ফাইন্ড করব, আমরা কি জানি, এইচ ইজ ইকাল টু ইউটি মাইনাস হাফ অফ জিটি স্কোয়ার, তাই তো এটা জানি আমরা। এখন এইখানে যখন সর্বোচ্চ উচ্চতায় পৌঁছাবো তখন কি ইউ সাইন আলফা জিরো হয়ে যাবে, তাই না? এইখানে ইউ সাইন আলফা জিরো হবে, তাই না? দেখো এটা কিভাবে করব, অর্থাৎ এইখানে আমরা এই সূত্র অ্যাপ্লাই করব না, এইখানে কিসের সূত্র অ্যাপ্লাই করতে লাগবে, এটা ফিজিক্সে ভালো বুঝতে পারবে তোমরা। আমরা আর একটা সূত্র জানি, ভি স্কোয়ার ইজ ইকাল টু ইউ স্কোয়ার প্লাস 2as, তাই না? এখন ভি স্কোয়ার কি এখানে অন্তিম বেগ জিরো, ইউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা, তাই না? আর মাইনাস যেহেতু জি আছে, তাহলে জি নিচের দিকে, তাহলে 2gh এটা পাচ্ছি, হ্যাঁ তাই না? তাহলে h ইজ ইকাল টু ইউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা বাই 2g পাচ্ছি। অর্থাৎ যখন সর্বোচ্চ উচ্চতায় পৌঁছবে তখন ভি স্কোয়ার, অর্থাৎ অন্তিম বেগ জিরো হয়ে যাবে ভি স্কোয়ার মান, আর ইউ স্কোয়ারের মান আমরা জানি, তাই না? আর সেম ক্ষেত্রে এখানেও দেখো, এটা সূত্র দিয়েও হবে, h ইজ ইকাল টু ইউ এর মান ইউ সাইন আলফা টি আর মাইনাস হাফ অফ জিটি স্কোয়ার, তাই না? হাফ অফ জিটি স্কোয়ার কি হবে, হাফ অফ জিটি স্কোয়ার, তাহলে হাফ অফ জিটি স্কোয়ার থাকলো। এখন দেখো এইচ এর মান এখান থেকে পুট করো, এইচ এর মান আমরা কি ফাইন্ড করলাম, এই যে এখান থেকে তোমরা এইচ এর মান পাবে, এইচ এর মান এখানে পুট করে দাও, এখান থেকে তোমরা টির মান পেয়ে যাবে, বোঝা গেল? এভাবেও করা যায়, অর্থাৎ ফিজিক্সে এটার আমাদের দরকার নেই, শুধু তোমাদের বোঝানোর জন্য বললাম। ওকে, তাহলে আমরা কি পেলাম, সরি, তাহলে কি পেলাম, টি ইজ ইকাল টু ইউ সাইন আলফা বাই জি। ওকে, যখন মানে সর্বোচ্চ উচ্চতায় উঠবে তখন টি ইজ ইকাল টু ইউ সাইন আলফা বাই জি হবে। এখন অর এইচ ইজ ইকাল টু কত হবে, তাহলে সর্বোচ্চ উচ্চতার জন্য এখন এইচ এখান থেকে 1 নং থেকে এইচ এর মান বের করো, তাহলে এইচ ইজ ইকাল টু ইউ সাইন আলফা যেটা আছে সেটাই ইউ সাইন আলফা, টির জায়গায় আমরা কি বসাবো, দেখো টির জায়গায় আমরা কি বসাবো, ইউ সাইন আলফা বাই জি এবং হাফ অফ জিটি স্কোয়ার মাইনাস হাফ অফ জিটি স্কোয়ার, টির জায়গায় ইউ সাইন আলফা বাই জি তার স্কোয়ার। তোমরা ডাইরেক্ট এটা থেকেও করতে পারো,
এইখান থেকে আমরা এইচ এর মান ফাইন্ড করতে পারি এইচ ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা বাই 2g। ওকে, তো আমাদের এটা থেকেই বের করি আর কি, তাই না? তাহলে এখন কি পেলাম, এইচ ইজ ইকুয়াল টু দেখো ইউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা বাই জি মাইনাস হাফ অফ জি, নিচে জি স্কোয়ার, তাহলে জি হবে ইউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা, তাই না? এখান থেকে আমরা কি পাবো, এইচ ইজ ইকুয়াল টু জি টু জি এলসিএম হবে, তাহলে আলটিমেট 1/2 কি পাবো, ইউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা। ওকে, তাহলে এটাই আমাদের অ্যান্সার বাই 1। নিচে এটাকে আমরা লিখতে পারি নিচে 2g, এখানে 1 না জি দাও, 2g নিচে পেলাম আর উপরে ইউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা, তাই না? বোঝা গেল তাহলে কিভাবে করলাম, খুবই সহজ। এইখানে কোশ্চেন নিয়ে বুঝতে লাগবে তোমাদের সর্বোচ্চ উচ্চতা, অর্থাৎ তোমরা ফিজিক্সেও পড়েছো এটা সেম, প্রাসের ক্ষেত্রে কি হয় সম্পূর্ণ প্রাসটা এই অঙ্কটা। ওকে, এইখানে আমরা শর্টকাটেও বের করতে পারি, যখন মানে একটা ফর্মুলা জানি ভি স্কয়ার ইকুয়াল টু ইউ স্কয়ার প্লাস টিএস, ভি এখানে কি অন্তিম বেগ আর এটা প্রাথমিক বেগ। প্রাথমিক বেগ আমরা জানি ইউ স্কয়ার সাইন স্কয়ার আলফা, এটা মানে জেনারেল ফর্মুলা, আর এটা আমরা এই গ্রাফ থেকে বের করলাম। ইউ এর জায়গায় ইউ স্কয়ার সাইন স্কয়ার আলফা আর ভি জিরো অন্তিম বেগ, আর যেহেতু আলফা অ্যাক্সেলারেশন, অ্যাক্সেলারেশন এখানে জি মাইনাস, যেহেতু নিচের দিকে আর উপরের দিকে হচ্ছে তাহলে মাইনাস হবে -2g এইচ। এখান থেকে আমরা এইচ এর মান বের করব কখন, যখন সর্বোচ্চ উচ্চতা, তখন সর্বোচ্চ উচ্চতায় এইচ এর মান কি হয় ইউ স্কয়ার সাইন স্কয়ার আলফা বাই 2g। আর এখান থেকে আমরা টির মান বের করতে পারি এই সমীকরণ থেকে। এটা প্রাসের ক্ষেত্রে, কিন্তু আমাদের এখানে ম্যাক্সিমাম মিনিমামের ক্ষেত্রে বলছে আমাদের ডিফারেন্সিয়েশন করতেই বের করতে লাগবে, করেই বের করতে লাগবে। ওকে, সো আমরা ডিফারেন্সিয়েশন করে টির মান বের করলাম, এবং টির মান যখন সর্বোচ্চ উচ্চতায় টির মানে একটা, এবং এই টির মান এইখানে পুট করলেই আমরা এইচ এর মান পেয়ে যাব, যেটা সর্বোচ্চ উচ্চতা হবে। ওকে, বোঝা গেল, খুব ভালো অঙ্ক। 17 নম্বরটা হলো, 18 নম্বরটা দেখো কি বলছে, 18 পাই আয়তন বিশিষ্ট একটি নিরেট বৃত্তাকার চোঙের ভূমির ব্যাসার্ধ কত হলে সমগ্র তলের পরিমাণ সর্বাপেক্ষা কম হবে। ম্যাক্সিমাম মিনিমাম ব্যাপার আসবে। তাহলে এত পাই আয়তন বিশিষ্ট একটি নিরেট বৃত্তাকার চোঙের ভূমির ব্যাসার্ধ, নিরেট বৃত্তাকার চোঙ বলছে। এখন আমরা চোঙ সম্পর্কে আমাদের ধারণা আছে নিশ্চয়, নিরেট বৃত্তাকার চোঙ আবার বলছে, তাই না? নিরেট বৃত্তাকার চোঙ আমরা কি জানি, দেখো দেখো ছবিটা দেখো তোমরা, এটা একটা চোঙ, তাই না? এবং বলছে নিরেট বৃত্তাকার, এবং চোঙের কি বলছে, দেখো 16 আয়তন বলছে 16 পাই। তাহলে চোঙের আয়তন আমরা কি জানি, তাহলে আমাদের কি কি ধরতে লাগবে আগে দেখো। নিরেট বৃত্তাকার চোঙের ব্যাসার্ধ কত হলে, ধরি নিরেট বৃত্তাকার চোঙের ব্যাসার্ধ আর এবং উচ্চতা এইচ, ধরি 18 নম্বরটা, তাই তো, ধরি নিরেট বৃত্তাকার চোঙের ব্যাসার্ধ আর ও উচ্চতা এইচ। সুতরাং আয়তন, সুতরাং ভি আয়তন হলে ভি ইজিক্যাল টু কি হবে, চোঙের ক্ষেত্রফল কি পাই আর স্কয়ার এইচ ভি। এখন ভির মান এখানে দেওয়া আছে 16 পাই, এটাই দেওয়া আছে 16 পাই, 16 পাই। এখন পাই ক্যান্সেল আউট হয়ে গেল। এখান থেকে আমরা কি পেলাম, আর স্কয়ার এইচ ইজ ইকুয়াল টু 16। কোনো সমস্যা নেই। এখন কি বলছে দেখো, সমগ্র তলের ক্ষেত্রফলের পরিমাণ কম হবে। সমগ্র তলের ক্ষেত্রফল আবার ব্যাসার্ধ কত হলে সমগ্র তলের ক্ষেত্রফল কম হবে। তাহলে সমগ্র তলের ক্ষেত্রফলটা আগে ফাইন্ড করো, আর সমগ্র এবং চোঙের সমগ্র তলের ক্ষেত্রফল এ হলে
এ ইজ ইকাল টু কি হবে, আমরা সমগ্র তলের ক্ষেত্রফল কি নিচেরটার ক্ষেত্রফল নিতে লাগবে উপরেরটার, অর্থাৎ আবার এই মোড়ানোটার ক্ষেত্রফল। তাহলে মোড়ানোটার ক্ষেত্রফল 2 পাই আর এইচ, নিচেরটার পাই আর স্কোয়ার, উপরেরটার পাই আর স্কোয়ার, অর্থাৎ 2 পাই আর এইচ প্লাস 2 পাই, তাহলে এ ইজ ইকাল টু 2 পাই আর এইচ অর্থাৎ মোড়ানোটার ক্ষেত্রফল, আর নিচেরটা উপরেরটা অর্থাৎ পাই আর স্কোয়ার, বৃত্তের ক্ষেত্রফল দুইটা আছে যেহেতু, তাহলে 2 পাই আর স্কোয়ার, তাই না? বোঝা গেল? এখন কোশ্চেন পড়ো আবার, এখন কোশ্চেন পড়ো, দেখো সমগ্র তলের ক্ষেত্রফলের পরিমাণ সর্বাপেক্ষা কম হবে কখন? তাহলে এটাকে ডিফারেন্সিয়েশন করতে লাগবে অবশ্যই। এখন এইখান থেকে আমাদের আর ভেরিয়েবল আর এইচ ভেরিয়েবল, তাই না? তাহলে আমরা একটা সমীকরণ জানি, এটা 1 নং সমীকরণ নাও। এইখান থেকে আর বসালে আমাদের অসুবিধা হবে, কারণ এইখানে আর আছে, আর স্কয়ার আছে, কিন্তু এইচ বসালে কোনো অসুবিধা হবে না, শুধু এইচ আছে। তাহলে এইখান থেকে এইচ এর মান ফাইন্ড করো। সুতরাং এইখান থেকে আমরা এ ইজ ইকাল টু কি লিখতে পারি, 2 পাই আর, এইচ এর জায়গায় আমরা কি লিখবো, এইচ ইজ ইকাল টু 16 বাই আর, 16 বাই আর স্কয়ার, সরি 16 বাই আর স্কয়ার প্লাস 2 পাই আর স্কয়ার তো থাকবেই, যে 1 নং থেকে পাই, 1 নং থেকে পাই, 1 নং থেকে পাই আর স্কয়ার এইচ ইজ ইকাল টু 16, এটা লিখে দিবে। ওকে, তাহলে এইখান থেকে আমরা এ ইজ ইকাল টু কি পাচ্ছি, দেখো 16 দোকানো 32, 32 পাই বাই আর, আর এইখানে প্লাস 2 পাই আর স্কয়ার। তাহলে ওর ডি এ বাই ডি আর ফাইন্ড করো। এখন যেহেতু ক্ষেত্রফল সর্বনিম্নর ব্যাপার বলছে, তাই এটা করতে লাগবে আমাদের। তাহলে অ্যাকর্ডিং টু কোশ্চেন লেখো, অ্যাকর্ডিং টু কোশ্চেন ডি বাই ডি আর কি লিখবো আমরা, মাইনাস 32 পাই বাই আর স্কয়ার, এটা ডিফারেন্সিয়েশন করে দিলাম, আর এটা 4 পাই আর হবে। সুতরাং ডিএ বাই ডি আর আমাদের 0 করতে লাগবে। এখান থেকে আমরা কি ফাইন্ড করব, যে মাইনাস 32 পাই আর স্কয়ার প্লাস 4 পাই আর ইজ ইকাল টু 0 হবে। এখান থেকে আমরা কি বলতে পারি, 4 এটা 32, তাহলে এখানে 4 8 হবে, আলটিমেট 8, পাই ক্যান্সেল আউট হয়ে গেল, 4 এটা 32, তাহলে 8 বাই আর স্কয়ার প্লাস আর ইজ ইকাল টু 0 পেলাম। এখান থেকে আমরা কি লিখতে পারি, আর কিউব ইজ ইকাল টু 8 বা আর ইজ ইকাল টু 2। ওকে, আর ইজ ইকাল টু 2 পেলাম আমরা। এখন 2 বিন্দুতে সর্বোচ্চ হতে পারে, সর্বনিম্ন হতে পারে, কিন্তু এখানে কোশ্চেনে আমাদের বলে দিয়েছে যে চোঙের ব্যাসার্ধ কম, সমগ্র তলের ক্ষেত্রফল সর্বাপেক্ষা কম হবে। বলছে ভূমির ব্যাসার্ধ কত হলে সমগ্র সর্বাপেক্ষা কম হবে। তখন আর ইজ ইকাল টু 2 পেলাম, এখানে কমও হতে পারে বেশিও হতে পারে, কিন্তু এখানে কোশ্চেনেই বলে দিচ্ছে যে ভূমির ব্যাসার্ধ কম হলে কত হলে সর্বাপেক্ষা কম হবে। আবার আমরা সর্বাপেক্ষা কম বা বেশির জন্য ডি বাই ডি আর করতে লাগবে, সেটাকে 0 করতে লাগবে। এইখানে 0 করেই আমরা এটা পেলাম, অর্থাৎ আর ইজ ইকাল টু 2, অর্থাৎ চোঙটির ব্যাসার্ধ 2 হলে একমাত্র সমগ্র তলের ক্ষেত্রফল কম হবে চোঙটির। বা তোমরা চেকও করতে পারো, আর চেক করি আমরা যদি কনফিউশন থাকে। ডি স্কোয়ার এ বাই ডি আর স্কোয়ার কি পাবো, দেখো এখানে আবার ডিফারেন্সিয়েশন করলে কি পাবো, এখানে দেখো এটা ডিফারেন্সিয়েশন করলে -2 উপরে যাবে, -2 বাই আর কিউব, মাইনাস মাইনাসে প্লাস হবে, অর্থাৎ 64 পাই বাই আর কিউব, 64 পাই বাই আর কিউব, আর এটা প্লাস আছে, প্লাস 4 পাই হবে, 4 পাই, তাই না? সুতরাং আমরা কি পাচ্ছি, ডি স্কোয়ার এ বাই ডি আর স্কোয়ার, আর ইজ ইকাল টু 2 এর জন্য এটা হামেশাই পজিটিভ হবে, অর্থাৎ মিনিমা। সুতরাং আর ইজ ইকাল টু 2 বিন্দুতে, সুতরাং আর ইজ ইকাল টু 2 হলে সমগ্র তলের ক্ষেত্রফল আমরা এ নিছি, এ এর মান সর্বনিম্ন হয়। এখন তোমরা কোশ্চেনটা তুলে দেবে, অর্থাৎ কি লিখবে যে বৃত্তাকার চোঙের ভূমির ব্যাসার্ধ কত হলে তার সমগ্র তলের পরিমাণ সর্বাপেক্ষা কম হবে। অর্থাৎ বৃত্তাকার চোঙের ভূমির ব্যাসার্ধ 2 হলে তার সমগ্র তলের ক্ষেত্রফল, সমগ্র তলের পরিমাণ সর্বাপেক্ষা কম হবে। অর্থাৎ
সুতরাং বৃত্তাকার চোঙের ভূমির ব্যাসার্ধ 2 হলে কোশ্চেনটাই তুলবে, কোনো ব্যাপার না। 2 হলে তার সমগ্র তলের পরিমাণ সর্বাপেক্ষা কম হবে। তার সমগ্র তলের পরিমাণ সর্বাপেক্ষা কম হবে। ওকে, বোঝা গেল তো? খুবই সহজ। কোশ্চেন দেখে আমাদের বুঝতে লাগবে কিভাবে আমাদের মানে প্রসিডিউর করতে লাগবে। তাহলে আমাদের 18 নম্বরটা কমপ্লিট হলো। তাহলে 19 নম্বরটা কি আজকে করব? তাহলে আজকে এটুকুই থাক, নাহলে 19 নম্বরটা আমরা পরে সলভ করব, পরের ভিডিও থেকে 19 থেকে শুরু করব আমরা। নাহলে এটা হোমওয়ার্ক থাকলো, 19 নম্বরটা তোমরা বাড়িতে চেষ্টা করো। ওকে, সো আজকে এইটুকুই থাকলো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। এগুলো কিন্তু ভালো ভালো অঙ্ক করলাম আমরা আজকের ভিডিওটিতে। এই 3টে অঙ্কতে আমাদের সময় গেল, দেখলে ভালো অঙ্ক। ওকে, সো তোমরা বন্ধু বান্ধবীদের সঙ্গে শেয়ার করতে পারো। ওকে, সো আজকে এইটুকুই থাকলো, দেখা হবে আবার পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো সবাই। তাহলে ভালো থেকো, সুস্থ থেকো।